আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ইস্যুতে এবং কোনো কোনো স্পর্শকাতর বিষয়ে, খুবই স্পর্শকাতর বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাঁচাতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কি বড় ধরনের কোনো ভুল করতে যাচ্ছেন? আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে, তারা ফিরে আসার চেষ্টা করছে যে কোনো মূল্যে, তার নানান ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি। দেশের ভিতরেও তারা সীমিত পরিসরে হলেও তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং বিদেশে যারা অবস্থান করছেন দলের নেতাকর্মীরা, তারাও সংগঠিত হচ্ছেন আন্তর্জাতিকভাবে, নানান উপায়ে তারা যোগাযোগ বৃদ্ধি করেছেন। যেমন গত কিছুদিন ধরে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরপর বেশ কিছু বিক্ষিপ্ত মিছিল করেছে। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো নেতাকর্মীর উপস্থিতি একটা বিরাট সিগন্যাল। ছোট ছোট বৈঠকও তারা শুরু করেছেন, অনলাইনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কয়েকদিন আগে লক্ষ্মীপুরের বিশেষ কোনো স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শপথ বাক্য পাঠ করেছেন এবং সেই শপথটি ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার। এগুলো একেবারে হেলাফেরা করার কোনো সুযোগ নেই। কোনো কোনো গণমাধ্যম জানাচ্ছে যে আওয়ামী লীগ তার কোনো কোনো তৎপরতা প্রকাশ্যে নিয়ে আসছে, আবার এমন কোনো কাজ তারা করছে যেগুলো প্রকাশ্যে নিয়ে আসছে না, গোপনে চালিয়ে যাচ্ছে কৌশল হিসেবে। এবং তাদের যেটি মূল টার্গেট তা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই তারা প্রকাশ্য কর্মসূচি দিয়ে, ঘোষণা দিয়ে মাঠে নামবে। এখন এই যে নেতাকর্মীরা তারা এগুলো করছে কেন, বা আওয়ামী লীগ এগুলো করতে নানান কৌশল অবলম্বন করছে কেন? 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন ধারণা ছিল যে যেহেতু বিএনপি নিশ্চিতভাবে সরকার গঠন করতে যাচ্ছে, সেই জায়গা থেকে বিএনপি সরকারে এসে আওয়ামী লীগের উপর যে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার করে নেবে। এবং আমরা দেখেছি, এটা তো ওপেন সিক্রেট, বিএনপির শীর্ষ নেতৃত্ব যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ভোট প্রত্যাশা করেছেন, ভোট চেয়েছেন। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরও অসংখ্য সমর্থক তারা বিএনপিকেই ভোট দিয়েছেন। কিন্তু দেখা গেল যে সরকার গঠন করে বিএনপি কাজ করলো উল্টোটা। যেই বিশেষ বিধানে ডক্টর ইউনূস আওয়ামী লীগের উপরে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেটি আরও পোক্ত করলেন, সেটিকে আইনে পরিণত করলো বিএনপি। সেখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচণ্ডভাবে হতাশ হলেন, অন্যদিকে ক্ষুব্ধ হলেন। এবং সেই জায়গা থেকে তারা যেভাবে কার্যক্রম চালিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে, গোপনে কিংবা প্রকাশ্যে, এবং ডিসেম্বরের মধ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজনৈতিকভাবে রাজপথে অবস্থান নেওয়ার, সেটি তারা সম্ভবত করতে বাধ্য হচ্ছেন। এর বাইরে তারা অন্য কোনো বিকল্প দেখছে না, এবং বিকল্প হিসেবে তারা অনেক কিছুই চালিয়ে যাচ্ছে। যেমন বলছিলাম যে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা দেশে বিভিন্ন স্থানে রয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশে কিংবা যুক্তরাষ্ট্রে, সেখান থেকে তারা কাজ করে যাচ্ছেন। তাদের উপরে যে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য কূটনৈতিক পর্যায়ে তারা জোরালো লবিং শুরু করেছে। এবং গত 27শে এপ্রিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাছে তারা চিঠিও দিয়েছে। মানে কক্সবাজারে প্রায় 250 আইনজীবী, শেখ হাসিনা নিজেও সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে, পরপর ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন যে 6 মাসের মধ্যে ফিরে আসবেন। আমি শুধু এই যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন যে কার্যক্রম তার কয়েকটি উদাহরণ তুলে ধরছি। এবং তিনি নির্দেশ দিয়েছেন বিদেশে দলের যে নেতাকর্মীরা পালিয়ে আছেন, যাদের বিরুদ্ধে মামলা নাই, তাদেরকে দেশে ফিরে এসে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর জন্য। এখন ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা সেটিকে অনেকেই অবাস্তব মনে করতে পারেন, কিন্তু তার যে খানিকটা ভিত্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের মধ্যে যারা আওয়ামী লীগকে সমূলে নির্মূল করতে চায়
তাদের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া। আসলে তাহলে কি হচ্ছে? মোদ্দা কথা, যদি এইভাবে আওয়ামী লীগকে ফিরে আসতে হয়, প্রচণ্ড একটা প্রতিহিংসা নিয়েই আওয়ামী লীগ ফিরবে বিএনপি সরকারের প্রতি। অন্যান্য দলের প্রতি তো তাদের প্রতিহিংসা আছেই, বিএনপির প্রতিও তাদের একটা প্রতিহিংসা কাজ করবে। যেহেতু তারা বিএনপিকেই ভোট দিয়েছিল, তারা ধরে নিয়েছিল যে রাজনীতি করার সুযোগ বিএনপি তাদের করে দেবে, কিন্তু ঘটেছে উল্টোটা। সেই দিক থেকে তারেক রহমান সম্ভবত ভুল করতে যাচ্ছেন। যদি আইনগত প্রক্রিয়ায় অনেকের কাছ থেকে শুনি, অনেকে বলেন যে তারেক রহমান বলটি কোর্টের উপরে ছেড়ে দিয়েছে, সেখানে হয়তো আওয়ামী লীগের কেউ রিট করবে, কোর্ট বৈধতা দিয়ে দেবে আওয়ামী লীগকে, রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার যেই আইন সেটিকে অবৈধ ঘোষণা করবে। কিন্তু সেটিও নিশ্চয়ই আওয়ামী লীগের কেউ করার সাহস পাচ্ছে না সরকার থেকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল ছাড়া। তার কারণ আদালতের নির্দেশনাগুলো কিভাবে আসে অনেকের হয়তো সে ধরনের ধারণা আছে। যাই হোক, আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে কাজটি খুব ভালো করেছেন তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, পাশবিক নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার রামিসার বাবা মাকে সান্ত্বনা দিতে গেলেন আমাদের প্রধানমন্ত্রী। খুব ভালো কাজ করেছেন, এর আগেও আমি বলেছি এবং এই প্রশ্নও তুলেছি যে এই যে ধর্ষণের শিকার এবং হত্যাকাণ্ডের শিকার যে অসংখ্য শিশু, তাদের কজনের বাসায় তারেক রহমান যেতে পারবেন? তারপরেও ধরে নিলাম যে এই বিষয়টি ভাইরাল হয়েছে, মানুষের মনে ব্যাপকভাবে নাড়া দিয়েছে, তিনি সেখানে গিয়েছেন। কিন্তু মানুষ এখন অন্যরকম একটি তুলনা করছেন। সব মৃত্যুই তো সমান, যেভাবেই হোক শিশু, কোলের শিশু যখন হাতছাড়া হয়ে যায়, প্রত্যেক বাবা মায়ের বুকের শূন্যতা ঠিক একই রকমের হয়। হামে যে শত সহস্র শিশু মারা গেল, তাদের কারোর বাবা মায়ের কাছে গিয়ে সান্ত্বনা কি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী? কেন দেননি? এই যে শত সহস্র শিশু মারা যাচ্ছে এই রোগেই, হাসপাতালে কি তিনি ছুটে গিয়েছেন অসুস্থ শিশুদের দেখতে? যাননি। কেন যাননি? এই শিশুদের মৃত্যুর পেছনে সবাই দায়ী করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, এবং ডক্টর ইউনূসকে নানানভাবে বাঁচাতে সরকারের পক্ষ থেকে এক ধরনের আপ্রাণ চেষ্টা রয়েছে। আমরা জানি তার সরকারের যে অনেক ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, সেগুলো বিষয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল হাইকোর্টে, সেখানে অ্যাটর্নি জেনারেল যেই ভাষায় বিরোধিতা করলেন এবং যথারীতি রিটটি খারিজ হয়ে গেল। কেন? মানুষের মনে প্রশ্ন উঠছে। এবং হামে যে শত শত শিশু মারা যাচ্ছে, সেই জায়গা থেকে, সেখান থেকেও ডক্টর ইউনূসকে বাঁচানোর একটা চেষ্টা। অথবা শুধু যদি প্রশ্ন করি যে কেন যাওয়ার সাহস পাচ্ছেন না বা পেলেন না এতদিনের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী আহত বা মৃত্যুর কোলে ঢলে পড়া শিশুদের পরিবারের কাছে সেখানে ছুটে যেতে কেন গেলেন না? এদিক থেকেও সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী অনেক বড় ভুল করছেন, অনেক বড় খেসারত হয়তো তাকে ভাবনার বাইরে গিয়ে দেওয়া লাগতে পারে, এটি আমাদের আশঙ্কা। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।